27 পরের গিয়ারে যদি যাই। আচ্ছা, আমি যে এত স্পিডে চালাইতেছি, সামনে তো চেকপোস্ট, আমি মনে হয় একটা কেস খাবো রে ভাই, আমি মনে হয় একটা কেস খাবো। গতকাল হলো আমি আমার এই বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন করছি, ফিল্টারটাও চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা মানে মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার যেটাকে বলে। অ্যান্ড চেনটাকেও অ্যাডজাস্ট করা হয়েছে। চেনটা ও আসলে লুপ করছিল কিনা আমি খেয়াল করতে পারি না। এমনিতে আমার চেন খুব একটা ড্রাই না, আমি যতটুকু দেখলাম। ফুয়েলও মোটামুটি আছে, কিন্তু বাকি ব্যাপারগুলো ঠিকঠাক করা হয় নাই। বাকি ব্যাপারের মধ্যে হচ্ছে একটা বাইকের ইঞ্জিন পারফরমেন্স যদি দেখতে চান, তাহলে ওইটার ভ্যালভের ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে এয়ার ফিল্টার ক্লিন আছে কিনা, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। বাট এই বাইকের এয়ার ফিল্টারটা এখনও খোলা হয় নাই। আর আমি যতটুকু জানি যে আমার এই বাইকটার মোটামুটি ব্রেক ইন পিরিয়ড পার হয়ে গেছে। চলেন আমরা 300 ফিট রোডে যাব। অ্যান্ড 300 ফিট রোডে গিয়ে আমি দেখতেও হবে আমার ব্রেক ইন পিরিয়ডে কত কিলোতে কালকে ইঞ্জিন অয়েল ফেলছি। আমি আসলে অডোটা দেখি নাই, তবে আমার যেটা মনে হইতেছে 2000 কিলোর আশপাশে মনে হয় এই বাইকটা হয়ে গেছে। তাই আজকে একটু ইঞ্জিন পারফরমেন্সটা দেখবো। আর এটার জন্য আমার বাসার আশপাশে 300 ফিট রোডটাই হচ্ছে একদম উপযুক্ত, যেটাকে বলে বাংলায়, খাস বাংলা উপযুক্ত। হ্যাঁ, একদম ঠিকঠাক রোড হচ্ছে 300 ফিট রোড। ওইখানে গিয়ে আজকে পারফরমেন্স চেক করব। অ্যান্ড আমি বলবো যে আসলে আমি আমার বাইকের পারফরমেন্স দেখার জন্য আজকে এই টেস্টটা করতেছি, কারণ এই ভিডিওটা আমি আপলোড দিব। কিন্তু অযথা এই সমস্ত কাজ করে কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়েন না, এগুলা আসলেই ঝুঁকিপূর্ণ। কারণ যত গতি তত ক্ষতি, যত অল্প গতিতে অ্যাক্সিডেন্ট করবেন ক্ষতি তত কম হবে, যত বেশি গতিতে অ্যাক্সিডেন্ট করবেন ক্ষতি তত বেশি হবে। ওরে ব্ল্যাক অ্যাকোয়া, আসলে কি ব্ল্যাক? হ্যাঁ ব্ল্যাকই তো, ভাইজার উঠানোর পর একদম ক্লিয়ার বোঝা যেতেছে। আমার অ্যাকোয়া গাড়িটা এত বেশি ভালো লাগে, ছোটোখাটো তো, মোটর সাইকেলের চেয়ে অল্প একটু বড়। মনে হয় যে মোটর সাইকেলের যাবতীয় যেই চাহিদাগুলো ওগুলো সার্ভ করবে, ভাল লাগে। দেখি একদিন হয়তো সব কিছু ঠিক হইলে দেখবেন যে একটা অ্যাকোয়া নিয়ে বলতেছি, হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, কিনে ফেলেছি অ্যাকোয়া গাড়ি। মজা করতেছি না। যাই হোক, আমি একটা অ্যাকোয়া খুঁজতেছি, যদি ভালো কন্ডিশনের পাওয়া যায়, মোটামুটি যেটা 6 মাস 1 বছর চালাইলেও লস হবে না খুব একটা, এরকম একটা অ্যাকোয়া খুঁজতেছি। কারণ আমি জানি না আমি গাড়ি নিয়ে রাখতে পারবো কিনা, নাকি আবার বিক্রি করে দিতে হবে, কারণ নেওয়ার আগে বোঝা মুশকিল। আমি বাইক নিয়েছিলাম, পরেও আমার এটাই মাথায় আসছিল যে আসলে বাইককে আমি সারা জীবন রাখতে পারবো, যে কিছুদিন চালায় শখটা পূরণ করি। ওকে, আমরা হচ্ছে 300 ফিট রোডে উঠে গেছি। ভুলবশত আমি হচ্ছে সার্ভিস লেন বা সাইডের যে রাস্তাটা, এটাতে উঠে গেছি। মাঝখানেরটা দিয়ে গেলে বেশি ভালো হইতো। যাক, সামনে গিয়ে আবার মাঝখানের রাস্তায় উঠে যাইতে পারবো। অ্যান্ড 300 ফিট রোডের আজকে কোন পর্যন্ত কি হয়েছে ভাইয়া? গাজীপুরের রাস্তা এটা। গাজীপুর তো এটা না ভাইয়া, এটা গেছে হচ্ছে গাজীপুর তো ওই এয়ারপোর্টের সামনে দিয়ে আপনি চলে যাবেন। আপনার সামনে ইউটার্ন আছে, ইউটার্ন থেকে ঘুরে দেন এদিক দিয়ে উপরে উঠে যাবেন। উপরে উঠে এইদিকে এয়ারপোর্টে সোজা গাজীপুর। এটা তো গেছে কাঞ্চন ব্রিজ ভাইয়া, নরসিংদী গেছে, অথবা যদি নরসিংদী বা এই পাশে যান আর কি কোথাও, কালীগঞ্জ। এয়ারপোর্ট থেকে সোজা হচ্ছে গাজীপুর, টঙ্গীর পরে গাজীপুর। ঠিক আছে ভাইয়া, ওকে চলেন তাহলে আমরা রওনা হই। আর এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে, একটা গাড়ির সাথে ওই ভিড়ের মধ্যে অল্প একটু এইখানে জাস্ট লুকিং গ্লাসে খোঁচা লাগছে, খুবই অল্প। অ্যান্ড আমি ওনারে নিজে থেকেই বলতেছিলাম যে গ্লাস যাতে নামায়, সরি বলতেছিলাম যে সরি ভাই, আমি একটু গোতা লেগে গেছে। অ্যান্ড ওটাতে আমার কোনো প্রবলেম ছিল না, যে গাড়ির মালিক তারও কোনো প্রবলেম ছিল না, বাট ড্রাইভারের একটু প্রবলেম ছিল। ও বলতেছে মুখের সামনে ক্যামেরা লাগায় রাখলে দেখবেন কিভাবে। তা আমি বললাম যে ভাইয়া, আমি কি ক্যামেরার দিকে তাকায় আছি নাকি ক্যামেরা তাকায় তাকায় দেখতে হয়? আমার ক্যামেরাটা কিন্তু আমার ফেস থেকে একদম নিচে, আমি ডিসপ্লেও দেখতে পারি না, মানে একদম আমি উপরে থেকে বলতে গেলে ক্যামেরা দেখতেই পারি না, নর্মাল ভিউটাই আমি পাই। তো পরে আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছিলো। আমি তারে বললাম যে ভাই, আপনার গাড়ির সাথে আমার এখানে একটু লাগছে, কোনো দাগও পড়ে নাই, যেহেতু ওনারও কিছু হয় নাই আসলে। তো আমি ব্রেক করে ফেলছি সাথে সাথেই, যখন দেখছি যে ফাঁকাটা কম। তা আমি বললাম যে ভাই, আমি আপনার এখানে লাগছে, এই জন্য আমি তো সরি, মানে প্রয়োজনে আমি ওনারে 5টা লুকিং গ্লাস কিনে দিব, কিন্তু আমার এখানে ক্যামেরা লাগায় রাখছি, ক্যামেরাতে ওনার সমস্যাটা কোন জায়গায়, জাস্ট এটা নিয়ে আমার একটু মন খারাপ হয়েছিল। তো পরে গাড়ির যে মালিক পেছনে বসা ছিল, উনি আমাকে বলতেছে না ভাই ঠিক আছে ভাই, আপনি যান। অ্যান্ড পেছন থেকে একটা মোটরসাইকেল অনেক হর্ন দিতেছিল। আসলে মোটরসাইকেলওয়ালাই যে মোটরসাইকেলওয়ালাদের মারে ভাই, এই জিনিসটা সবসময় আমি ইদানিং খেয়াল করতেছি। আমি একটা লোকের সাথে কথা বলতেছি, একটা প্রবলেম হয়েছে, এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, পেছন থেকে সে হাইড্রোলিক একটা হর্ন লাগাইছে শামুক,
অ্যান্ড পপ 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 পপ, মানে পেছন থেকে মারার ধান্দাই থাকে। মোটরসাইকেল কিছু কিছু অপ্রয়োজনীয় লোকের হাতে চলে গেছে তো ভাই, এই জন্য আসলে বাইকারদের আগের ওই ভ্যালুটা এখন নাই। চলেন আমরা একটু চেক করি যে পাওয়ারের কি অবস্থা। 4 নাম্বার গিয়ার থেকেই দেখি। নর্মালি আমি এই বাইকটা এতদিন ব্রেক ইন পিরিয়ডে আসলে ইসেও উঠাই নাই, বলতে গেলে ভিভিএও উঠানোর ট্রাই করি নাই। তার আগে আমি এখানে থেমে একটা জিনিস একটু চেক করে নিই যে আসলে আমার বাইকের কিলোমিটার কত চলতেছে। 2000 কিলোর আশপাশে তো হওয়ার কথা আমি যতটুকু জানি। ওরে ভাই কত, এটা হলো 120 হলো ফুয়েল। অটো হচ্ছে 2020 2020 সে একটা অটো। যাক, আমি আবার ঘড়ির টাইমে এনে রাখি 4টা 1 এখন সময়। চলেন আমরা রওনা হই। 1 নাম্বার গিয়ারে মোটামুটি 30-34 পর্যন্ত ইজি উঠে যায়। 2 নাম্বার গিয়ারে 60-62, 3 নাম্বার গিয়ারে আমার তো মনে হয় 100 না 90 পর্যন্ত উঠে ব্রেক হইতেছে। অ্যান্ড 4 নাম্বার গিয়ারে মোটামুটি 107-এ গিয়ে আটকাইতেছে। 5 নাম্বার গিয়ারে, পরে ভাই যদিও আমি ব্রিজে উঠতেছি উপরের দিকে, এই কারণে স্পিডটা ঠিক মতো উঠে নাই। চলেন আমরা আবার একটা ভালো রোডে যাই, তারপরে দেখি। আর এখান থেকে কি আমি মেইন রোডে যাইতে পারবো? না, আমার মনে হয় আজকে সাব রোডের মধ্যেই চেক করতে হবে সব কিছু। অনেক দূরে গিয়ে মেইন রোডে যাইতে পারবো। আচ্ছা, এখানে একটু ফাঁকা আছে। 5 নাম্বার গিয়ারের ব্যাপারটা একটু দেখা যাক। আমি কিন্তু খুব একটা লিন হচ্ছি না, নর্মালি বসে আছি। এর মধ্যে আমি আবার উইন্ড ব্রেকার পরা, তা না হলে হয়তো আরেকটু স্পিড বেশি উঠতো। 116। এই মোটরসাইকেলটা উল্টা ঢুকবে, এই যে উল্টা ঢুকার জন্য ওয়েট করতেছে। আচ্ছা, লিন আমি আরও পরে হব। 116-17 পর্যন্ত লিন না হয়ে 18-19 20-21 পর্যন্ত যেতেছে। ভাই সেবার একটু লিন হই। 1 2 3 25 26 যাচ্ছে, 27। পরের গিয়ারে যদি যাই, আচ্ছা আমি যে এত স্পিডে চালাইতেছি, সামনে তো চেকপোস্ট, আমি মনে হয় একটা কেস খাবো রে ভাই, আমি মনে হয় একটা কেস খাবো। আমার কাছে মনে হইতেছে যে আমি একটা কেস খাওয়ার, না ওরা দেখতেছে না, থামতে হবে। থ্যাংক ইউ। আরে সবাই রে ধরছে, আমারে ধরে নাই, অথচ আমি সবচেয়ে অন্যায় করতেছিলাম। ভাই সরি, আমি সবচেয়ে বেশি আকাম করতেছিলাম। এখানে বাইকের চেক করতেছে, যারা ওই যে বড় বস্তা টস্তা নিয়ে যাইতেছে, স্পিডের জন্য আজকে ধরতেছে না, বড় বস্তা টস্তা দিয়ে যারা যাইতেছে তাদের মানে ফিজিক্যালি তাদেরকে চেক করা হইতেছে। আর আমি এই জায়গায় জানি না যে এখানে চেকপোস্ট বসে, এজন্যই বলতেছিলাম যে আসলে অযথা কেউ এখানে এসে স্পিড চেক করেন না। কারণ আমি তো এই আসলে বাইকের পারফরমেন্স চেক করার জন্য অনেক কিছু করি। দেখা গেছে আমি কেসও যদি খাই একটা, আমি ওইটা মনকে সান্ত্বনা দিতে পারবো যে আসলে আমি তো বাইকের পারফরমেন্স দেখতে গেছিলাম, বা আমি তো একটা ভিডিও বানাইতে গেছিলাম, বাইকটা সম্পর্কে একটা আইডিয়া নিজেও নিতে যেতেছিলাম বা শেয়ার করতে যেতেছিলাম। বাট আপনি যদি একা একা কেস খান, কোনো কারণ ছাড়া কেস খান, তাহলে আপনার অবস্থাটা কী হবে চিন্তা করেন। আর যদি একা একা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যান বা কোনো কারণ ছাড়া অযথাই ওভার স্পিড করতে যায় অ্যাক্সিডেন্ট করেন, তাহলে তো এই দুঃখ আপনি মইরা যেও মিটবে না, তাই না? যাক, তবে ভালো হয়েছে যে ভাই পুলিশে ধরে নেয়। আমার পুরা বুকটা ধরপর করা শুরু হয়েছিল যে আজকে আমি 100-র উপরে চালাইতেছি, আবার লিন হয়ে, আরে ভাই ধরলে আজকে পুরা কেস। মানে আমার একবার মনে হয়েছিল কি মোটরসাইকেলটা ঘুরায় আমি আবার পেছন দিকে রওনা হই, এরকমটা মনে হয়েছিল। যাক চলেন আর একটু সামনে পর্যন্ত যাই আমরা। এদিকে আবার রাস্তা একটু ঝামেলা, কি এদিকে রাস্তা একবার উঁচু একবার নিচু, একবার উঁচু একবার নিচু। তারপরে আমরা ট্রাই করব 6 নাম্বার গিয়ারে, দেখি আমি মনে হয় কত 127 লাস্ট চেক করলাম। এর উপরে কত উঠে? 35 উঠবে আমার যেটা মনে হইতেছে। আর শীতের দিনের বাতাস তো একটু ভারী বাতাস, এই জন্য একটু স্পিডটা কম উঠে। আর রাস্তায় মোটামুটি গাড়ি টাড়ি একদম যে নাই তা না। আর মোটরসাইকেল আমি একলা, যদি একই সাথে অনেকগুলো মোটরসাইকেল টান দেয় বা একসাথে স্পিডটা তুলে, তাহলে স্পিডটা একটু বেশি উঠে। তবে আমার মনে হইতেছে 127-এর উপরে আপনাদেরকে আজকে আর দেখাইতে পারবো না, কারণ হচ্ছে এইদিকে রোডে প্রচণ্ড বাতাস, পারে তো আমাকে মোটরসাইকেল থেকে এক পাশ থেকে আরেক পার এসে নিয়ে যায় এরকম। ওই দেখেন আরেকটা গাড়ি উল্টা আসছে, কই যাবেন বলেন? উল্টা চলাটা এটা যে একটা বদ অভ্যাসটা আমাদের অভ্যাসে পরিণত হইতেছে, এখান থেকে বের হওয়াটা কঠিন হয়ে দাঁড়াইতেছে। দেখেন এইখানে রাস্তার সমস্যাটা কি, একবার উঁচু একবার আবার নামছে, একবার উঠছে একবার নামছে। এখন এই সমস্ত রোডে আবার উল্টাও আসে, দেখাও যায় না সামনে কি অবস্থা, কিভাবে স্পিড তুলি বলেন?
আবার হয়তো ওই দিক থেকে যখন বেরোবো তখন আরেকবার হয়তো চেক করতে পারবো। তবে ভাই মনটা খারাপ লাগতেছে কেন জানেন, ওই যে গাড়িওয়ালাটা ওনার একটু ঝাড়ি দিচ্ছি, যদিও ওর কথাটা ওকে ছিল না। একটা মানুষের ক্যামেরা লাগানো এটা তো আসলে অ্যাক্সিডেন্টের কোনো কারণ হইতে পারে না, কোনো ইনসিডেন্টের কোনো কারণ হইতে পারে না। এটা আমি বুঝছি, আসলে উনি ওনার মালিক পেছনে বসা ছিল, এই কারণে হয়তো উনি ওনার মালিকরে ওনার মানে আসলে কি একটা নিয়ম হয়ে দাঁড়াইছে ভাই, আপনাদেরকে বলি ঢাকা সিটিতে একটা অঘোষিত আইন হয়ে দাঁড়াইছে যে আপনি যখন জ্যামে পড়বেন তখন বামে 2.5 ফিট বা 3 ফিট বা 2.5 ফিট 2 থেকে 2.5 ফিট জায়গা ফাঁকা রাখে মানুষ, 2.5 থেকে 3 ফিট আসলে যাই হোক, একটা মোটর সাইকেল যাতে বাম দিক দিয়ে পাস হইতে পারে এতটুকু জায়গা রেখেই গাড়িগুলা এখন ওইভাবেই জ্যামের মধ্যে থাকে। এখন কেউ যদি ওই জায়গাটাও আটকায় দেয় তাহলে তো ভাই তার সাথে গুতা লাগবে, এটা স্বাভাবিক। আমরা মোটর সাইকেল চালাই সাইড দিয়ে যাতে বের হয়ে যেতে পারি, এই যে এরকম এখানে দাগের বাইরে যতটুকু জায়গা না, এরকম জায়গা সবাই রাখে যে সাইড দিয়ে যাতে মোটর সাইকেল যেতে পারে। শুধুমাত্র সিএনজিওয়ালারা মাঝে মধ্যে ব্লক করে, ওরা ভাবে ওরা ওই দিক দিয়ে ঢুকে যাবো। তো ওইটুক জায়গা যদি কেউ নষ্ট করে ভাই, ওইটুক জায়গা যদি কেউ না রাখে আমাদের জন্য, তাহলে তো ভাই একটু গুতা লাগবে তার, এটা স্বাভাবিক। তো এই ভয়টাই সে পাইছে যে তুমি কি মোটর সাইকেলের জন্য জায়গা রাখবা না, মালিক হয়তো ওনাকে এটা বলবে, এই জন্য হয়তো বলতে চাইতেছিল যে আসলে ভাই ক্যামেরা লাগায় রাখলে সামনে দেখবেন কিভাবে, আপনি তো ক্যামেরার দিকে তাকায় আছেন, ক্যামেরার দিকে কি কেউ তাকায় থাকে ভাই? যাই হোক, মাফ করবেন ভাই আপনি যদি আমার ভিডিও দেখেন, আমার কোনো ইচ্ছা ছিল না আপনার সাথে এরকম গ্যাঞ্জাম করার। ভাই সত্যি কথা, আপনার একটা লুকিং গ্লাস যদি 5,000 7,000 10,000 টাকাও হইতো, ভাঙলে আমি আপনি টাকা দাবি করলে আমি ফুল টাকায় দিয়ে দিতাম, ফুল সেটআপের টাকায় দিয়ে দিতাম। কিন্তু এই ধরনের কথাগুলো আসলে বলা এটা অনেক সময় ইগোতে লাগে, কারণ আমার রুজি রুটি হচ্ছে ক্যামেরা। তো সেখানে আপনি যদি বলেন যে ক্যামেরা কেন লাগায় রাখছি, ভাই এটা আমার ইগোতে লাগে, এটা আমার প্রেস্টিজে লাগে। তো আমার মুখ থেকেও তখন ভালো কথা আশা মনে হয় না কারো করা উচিত হবে, এই হলো ব্যাপার। যাই হোক, এদিকে রাস্তা আরেকটা ট্রাই করি 4 নম্বর গিয়ার থেকে, তবে মনে হয় না খুব একটা স্পিড পাবো, কারণ রাস্তাও প্রায় শেষ। অ্যান্ড যা স্পিড তোলার আসলে 5 নম্বর গিয়ারেই তুলতে হয়, 6 নম্বর গিয়ারে গিয়ে ওইরকম স্পিড পাওয়া যায় না। আর এর মধ্যে আবার আসছে একটা কর্নারিং। গ্লাভস টাভস পরা নাই, তো গ্লাভস টাভস পরা থাকলে হয়তো আরেকটু রিস্ক নিতাম। আচ্ছা চলেন, এই একটা সোজা রাস্তা পাইছি, দেখি কতটুকু স্পিড উঠে। এর চেয়ে মনে হয় না বেশি আর পাবো। 24 25 26 27 উঠবে। হ্যাঁ, পরের গিয়ারে 28-এর পরে 29 পর্যন্ত উঠতেছে। বাট এরপরে ট্রাই করলে আমি যা দেখা যাবে যে আর ব্রেক করে কুলাইতে পারবো না। ওই শেষ মাথায় যে ইটা আছে ওটারে কি বলে, এই যে পাহাড়ের মতো দেখা যাবে, পাহাড়ের সাথে যায়া পরে খাইছি ধাক্কা। যাক, এর চেয়ে মনে হয় না আজকে আর বেশি স্পিড তুলা দেখাইতে পারবো, তবে ইঞ্জিন মোটামুটি স্মুথ হয়ে গেছে। অ্যান্ড একটা কথা আপনাদেরকে বলি, 2000 কিলো পর্যন্ত ফার্স্ট টাইম মানে প্রথমত যে ইনিশিয়াল যে ব্রেক ইন পিরিয়ডটা ওইটা শেষ হয়, এটা আমরা মানে এটা আমি মাইনা নিলাম, বা এটা আমি আপনাদেরকে বলি বা সবাই আমরা বলি, বা এইভাবে আসলে বলে যে 2000 পর্যন্তই ব্রেক ইন পিরিয়ড মানা উচিত। কিন্তু একটা বাইকের পারফরমেন্স 3000 থেকে 6000 কিলো পর্যন্ত লাগে হচ্ছে মেইন পারফরমেন্স আসতে। তাই এই বাইকের এই 2000 কিলোতে যতটুকু ইঞ্জিন ফ্রি হয়েছে এটাই ফ্রি না। এখন যেহেতু আরেকটু পুশ করে চালাবো, আরেকটু পুল করে চালাবো, আস্তে আস্তে এই ইঞ্জিনটা আরেকটু ফ্রি হবে। অ্যান্ড রিয়েল পারফরমেন্স 5 থেকে 6000 কিলোতে চলে আসবে আশা রাখি। অ্যান্ড তখন আমার মনে হয় ইজিলি 135-36 পর্যন্ত এই বাইকটা হিট করতে পারবে, কারণ এটা থেকে কিন্তু R15-এর স্পিড আমরা আশা করতে পারি না। এক হচ্ছে এই বাইকটা ওইভাবে অ্যারোডাইনামিক শেপ করা না যে বাতাস কেটে আগায় যাবে। অ্যান্ড এই বাইকের হচ্ছে চেন স্প্রকেট পেছনেরটা বড় 52টা স্পাইক, আর R15-এ হচ্ছে 48টা স্পাইক। পেছনের স্প্রকেট যত বড় হবে তত হচ্ছে মানে বাইক উপরের দিকে ওঠার ক্ষমতা বেশি পাবে, টর্ক যেটাকে বলে। অ্যান্ড পিছনেরটা ছোট আর সামনেরটা যদি বড় হয় তাহলে হচ্ছে বাইকের স্পিড বেশি থাকবে, কিন্তু টর্কে যায় অনেক সময় মাইর খাইতে পারে। বাট R15 সব দিক থেকে ওকে, বা অন্যান্য যে স্পোর্টস বাইকগুলো আছে সব দিক থেকে বাংলাদেশের রাস্তায় যে কোনো রোড কন্ডিশনে চলার মতোই। সেটা আপনি সুজুকি, হুন্ডা বা অন্যান্য যত ব্র্যান্ড আছে, চাইনিজ পাবে। আমি চাইনিজ সম্পর্কে, স্পোর্টস বাইক সম্পর্কে আইডিয়া রাখি না খুব একটা, এই হলো ব্যাপার। যাই হোক, তাহলে আর ভিডিওতে কি বলবো, কি করব আপনাদের সাথে। এই পাওয়ারটা চেক করার জন্য আজকে আসলে 300 ফিটে ঢোকা। আমার এইদিকে তেমন কোনো কাজও ছিল না, এই কাজটা করলাম, পাওয়ারটা দেখলাম,
অ্যান্ড এখন কি করব, কোনো জায়গায় থামবো, এক কাপ চা খাবো, দেন হয়তো আবার রওনা হয়ে যাব, মানে কাজে চলে যাব আর কি। তবে ওই যে দুইটা ইনসিডেন্ট ভাল লাগে নাই। দুইটা ইনসিডেন্টের মধ্যে একটা হলো, ওটা পরে বলতেছি। এক হলো যে গাড়ি উল্টা চলে, আর সেকেন্ডটা হলো মেইন, ওই একটা গাড়ির সাথে আমার এখানে একটু লাগলো, আর ওনার একটু ঝাড়ি দিলাম, উনি আমার ক্যামেরা নিয়ে একটা খোঁচা দিল। ভাই কি আর মানে খোঁচাখুচি করে কি হবে বলেন। সরি ভাই, আপনারা আমি আরেকবার সরি বললাম যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন। যাই হোক, আপনাকে সরি বলার মাধ্যমে আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। যদি কারো আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান প্লিজ। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল মিল। Chill bro. Check the mic and make sure it sound right, boys.